কোরিয়ান ভাষা শিখতে গিয়ে প্রায়ই কিছু কনসেপ্ট বেশ গোলমেলে লাগে, তাই না? মানে এমন কিছু শব্দ সামনে আসে যেগুলো দেখে মনে হয় এগুলোর তো কোনো মাথা মুন্ডই নেই। তো চলুন আজকে ঠিক সেই রকমই কিছু ধাঁধার সমাধান করা যাক। এই অভিজ্ঞতাটা বোধহয় আমাদের সবারই আছে, যারা কোরিয়ান শেখার চেষ্টা করছি। মানে একটা শব্দ, অথচ তার 10টা আলাদা আলাদা মানে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো মানেগুলোর মধ্যে কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। ভাবুন তো, একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে কিছু একটা ঝুলছে, আবার ঠান্ডা লেগেছে, আবার সময় লাগছে। কিভাবে সম্ভব? তবে এখানে একটা দারুণ ব্যাপার আছে। এই যে অর্থগুলো, এগুলোকে আপাতদৃষ্টিতে সম্পর্কহীন মনে হলেও এর পেছনে কিন্তু একটা সলিড লজিক কাজ করে। আর আজকের পর্বটা ঠিক এই নিয়েই। আমরা একসাথে সেই লুকানো যুক্তিগুলো খুঁজে বের করব। দেখব কিভাবে একটা কোর কনসেপ্ট বা মূল ধারণা থেকেই কোরিয়ান শব্দগুলোর ডালপালা গজায়। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা এই 5টা বিষয় দেখব: পছন্দ করা বনাম ভালো হওয়া, তেলদা শব্দটার কেস, কোরিয়ান ভার্বের পাওয়ার আপ, একই একই রকম নাকি ভিন্ন এই কনফিউশন, আর সবশেষে কলিদা শব্দটার নানা রূপ। আচ্ছা, আমাদের প্রথম পাজলটা হলো যোদ্ধা আর জোয়াহাদার মধ্যে পার্থক্য নিয়ে। মানে দুটো শুনতেই তো প্রায় এক, ভালো বা পছন্দ করা বোঝায়, কিন্তু এদের ব্যবহার কিন্তু একদম আলাদা। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। এখানে আসল খেলাটা হলো এদের গ্রামাটিক্যাল আইডেন্টিটির। দেখুন, যোথা হলো একটা বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ, এর অর্থ ইজ গুড বা ভালো। আর অন্যদিকে জোয়াহাদা হলো একটা ক্রিয়া, মানে ভার্ব, এর অর্থ টু লাইক বা পছন্দ করা। আর এই ছোট্ট একটা পার্থক্যের জন্যই কিন্তু পুরো বাক্যের স্ট্রাকচারটাই পাল্টে যাচ্ছে। এর পেছনের মূল নিয়মটা খুবই সিম্পল। যেহেতু ছোতা একটা অ্যাডজেক্টিভ, এটা কখনোই সরাসরি কোনো অবজেক্টের উপর কাজ করতে পারে না। মানে যে শব্দের শেষে রে অবজেক্ট পার্টিকেলটা থাকে, তার সাথে অ্যাডজেক্টিভ যায় না। বিশ্বাস করুন, শুধু এই একটা নিয়ম মাথায় রাখলেই অনেক কনফিউশন দূর হয়ে যাবে। এই যেমন ধরুন আরেকটা উদাহরণ, ক্রিপ্তা, এর মানে হলো মিস করা। এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাই যদি বলতে হয় আই মিস কোরিয়ান ফুড, তাহলে হাঙ্গুক অমশিগল খুরিওয়ো বললে কিন্তু ভুল হবে। সঠিকটা হলো হাঙ্গুক অমশিকি খুরিওয়ো। কারণটা কি? কারণ অ্যাডজেক্টিভটা সাবজেক্ট পার্টিকেল নি গায়ের সাথে বসে, অবজেক্ট পার্টিকেল রে এর সাথে না। বেশ, এবার চলুন আমাদের পরের ধাঁধাটার দিকে যাই। এবারের তারকা হল দিলদা, একটা ভব যেটা একদম গিরগিটির মতো রং বদলায়। এর এত রকম ব্যবহার যে প্রথম প্রথম মনে হতেই পারে এর বোধহয় কোনো নির্দিষ্ট মানেই নেই। কিন্তু আসল কথা হলো এরও একটা কোর কনসেপ্ট বা মূল ধারণা আছে, আর সেটা হলো প্রবেশ করা বা টু এন্টার। ভাবুন তো, আক্ষরিক অর্থে কোথাও ভেতরে ঢোকা, যেমন থ্রোগাদা। আবার কোনো ক্লাবে প্রবেশ করা মানে জয়েন করা, থোঙারিয়ে থিলদা। এমনকি কোনো কিছু মনে প্রবেশ করা মানে সেটা পছন্দ হওয়া, মামে থিলদা। সব কিছুর গোড়ায় কিন্তু ওই প্রবেশ করা কনসেপ্টটাই। হ্যাঁ, এর আরেকটা বড় মানে আছে, সেটা হলো ধরা বা বহন করা। যেমন হাত তোলার জন্য আমরা বলি সোনল থিল। এখান থেকে একটা খুব জরুরি জিনিস শেখার আছে, সেটা হলো কোরিয়ান শব্দগুলোকে সরাসরি অনুবাদ না করে সেগুলোর ভেতরের মূল ধারণাটা ধরার চেষ্টা করা। যেমন একবার যদি আমরা চিন্তা করি যে কোনো একটা জিনিস কিভাবে আমাদের মনে বা হৃদয়ে প্রবেশ করে, তখন মামে থিলদা মানে যে পছন্দ হওয়া, সেটা বোঝা কিন্তু আর কঠিন থাকে না। এবার আসা যাক কোরিয়ান ভার্বের একটা সুপার পাওয়ারের কথায়, যৌগিক ক্রিয়া বা কম্পাউন্ড ভার্ব। ব্যাপারটা হলো দুটো আলাদা ভার্ব একসাথে জুড়ে গিয়ে একটা নতুন আরও স্পেসিফিক মানে তৈরি করে। আর এটা মোটেও কোনো কঠিন নিয়ম নয়, বরং এটা খুবই লজিক্যাল একটা সিস্টেম। একদম সহজ করে বললে এটা অনেকটা একটা ভার্বের সাথে আরেকটা ভার্ব জুড়ে দিয়ে তাকে পাওয়ার আপ করার মতো। সাধারণত একটা বেস ভার্বের সাথে আসা বা যাওয়ার মতো ডিরেকশন বোঝানোর ভার্ব যোগ করা হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, থ্রোদা মানে প্রবেশ করা, আর তার সাথে খাদা মানে যাওয়া যোগ হয়ে তৈরি হলো থ্রোগাদা মানে ভেতরে যাওয়া। কি দারুণ, তাই না? একইভাবে খাজিদা মানে থাকা বা পজেস করা, তার সাথে ওদা মানে আশা জুড়ে দিলে হয় খাজো ওদা মানে নিয়ে আসা। এই যে ভার্বের অঙ্ক, এটা একবার ধরে ফেলতে পারলে নতুন শব্দ শেখাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, এবার আসি আরেকটা কমন সমস্যায়। কোরিয়ান ভাষায় তুলনা করতে গিয়ে অনেকেই বেশ কনফিউজড হয়ে যান। মানে ইংরেজিতে যেমন আমরা ডিফারেন্ট ফ্রম, সেম অ্যাজ এইসব বলি, কোরিয়ান ভাষায় সেগুলোর জন্য ঠিক কী ব্যবহার করতে হবে? চলুন এই রহস্যেরও সমাধান করে ফেলি। তুলনা করার জন্য আমাদের হাতে এই 4টে প্রধান শব্দ আছে। ধারিদা মানে হলো ভিন্ন, বিস্তাদা মানে একই রকম বা সিমিলার, খাত্তা মানে একই বা সেম, আর তোক্কাত্তা মানে হলো একদম হুবহু এক বা এক্স্যাক্টলি দ্য সেম। আর মজার ব্যাপার কি জানেন?
এই সব তুলনার জন্য মানে থেকে ভিন্ন, এর মতো একই বা এর সাথে এক, এই সব কিছুর জন্য কোরিয়ান ভাষায় একটাই কানেক্টিং পার্টিকেল আছে, আর সেটা হলো ওয়া খোয়া, অথবা আরেকটু ইনফর্মালি বললে রাং। এই উদাহরণ দুটো দেখুন, তাহলেই বুঝবেন ওয়া বা কোয়া পার্টিকেলটা কতটা ফ্লেক্সিবল। প্রথম বাক্যে ই হাক্যনন উড়ি হাক্য ওয়া তোক্কাথায়, এখানে ওয়া মানে হলো অ্যাজ বা মতো। আর দ্বিতীয় বাক্যে উড়ি হাক্য ওয়া ই হাক্যনন তোক্কাথায়, এখানে ওয়া মানে হলো অ্যান্ড বা এবং। দেখুন, বাক্যের গঠনটা একটু আলাদা হলেও মূল অর্থ কিন্তু একই থাকছে। এবং ফাইনালি আমরা চলে এসেছি আজকের শেষ এবং আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং ধাঁধাটায়। শব্দটা হলো খল্লিদা। ইংরেজিতে এর প্রধান যে 4টা মানে করা হয় সেগুলো একটা আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু আমরা এর পেছনের মাস্টার কিটা খুঁজে বের করবই। প্রশ্নটা একবার ভাবুন তো, ঝুলানো, হোঁচট খাওয়া, ঠান্ডা লাগা আর সময় লাগা, এই 4টে জিনিসের মধ্যে কমন কি আছে? আপাত দৃষ্টিতে তো কিছুই না, তাই না? কিন্তু কোরিয়ান ভাষায় এই সবকটা বোঝাতেই কল্লিদা শব্দটা ব্যবহার করা হয়। এটা কিভাবে সম্ভব? এই বাক্যগুলো পাশাপাশি দেখলে কনফিউশনটা আরও বাড়বে। ক্রিমন ভ্যগে ঘল্যইসয়, ছবিটা দেয়ালে ঝুলছে। নানান ঝুরে খল্যসয়, আমি দড়িতে হোঁচট খেয়েছি। ছনেন খামগিয়ে খল্যসয়, আমার ঠান্ডা লেগেছে। আর সওল বুথা ইনশন কাজি দুশিগান খল্যয়, সিওল থেকে ইনশন যেতে 2 ঘন্টা লাগে। মানে কি হচ্ছে এসব? আর এই হলো সেই মাস্টার কি। কুল্লিদারের আসল কোর কনসেপ্টটা হলো টু বি কট বা আটকে পড়া বা থাকা। এবার এই আইডিয়াটা দিয়ে সবগুলোকে মেলানো চেষ্টা করুন। একটা ছবি দেয়ালে আটকে থাকে, একটা মানুষ দড়িতে আটকে গিয়েই তো হোঁচট খায়, ঠান্ডা বা কোনো অসুখ আমাদের শরীরকে আটকে ফেলে, আর একটা জার্নিতে একটা নির্দিষ্ট পরিমাণ সময় আটকে থাকে বা ব্যয় হয়। ব্যাপারটা দারুণ না? সুতরাং পুরো আলোচনাটার মূল কথা এটাই, ইংরেজি বা বাংলা শব্দ ধরে ধরে কোরিয়ান অনুবাদ না করে যদি আমরা কোরিয়ান কনসেপ্ট দিয়ে ভাবা শুরু করি, মানে প্রত্যেকটা শব্দের পেছনের মূল আইডিয়াটা ধরার চেষ্টা করি, তাহলেই কিন্তু ভাষাটা শেখা অনেক বেশি লজিক্যাল আর সহজ হয়ে যায়। এই নতুন অ্যাপ্রোচটা দিয়ে ভাবলে হয়তো আরও অনেক শব্দের রহস্য সমাধান করা সম্ভব। তো সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই, কোরিয়ান শেখার এই জার্নিতে আর কোন কোন শব্দ এরকম ধাঁধার মতো মনে হয়েছে?